স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। মৎস্য চাষীদের কৃষক কার্ডের আওতায় আনা হবে, দেয়া হবে আলাদা পরিচয়পত্র। জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, মৎস্য, পশু সম্পদ ও জলজ সম্পদকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার ফান্ড তৈরির কথাও জানান প্রধানমন্ত্রী। মৎস্য উৎপাদনে দেশের ক্রমবর্ধমান সাফল্য, মৎস্য সম্পদ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান আরও শক্তিশালী করার কাজ চলমান রেখেছে সরকার। দেশের মোট দেশজ উৎপাদন জিডিপিতে মৎস্য খাতের অবদান 2.58%। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 2.6 কোটি মানুষ মাছ শিকারের সঙ্গে যুক্ত। খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাতকে আরও গুরুত্বপূর্ণভাবে গড়ে তুলতে গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই ধারাবাহিকতায় রূপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো জাতীয় মৎস্য পক্ষ 2026। হাওড় অঞ্চল কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে রোববার জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী। জানান, উদ্যোক্তাদের জন্য ফান্ড তৈরির কথা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে পরিশ্রম করলে কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন বেশি হবে। চিংড়ি চাষাবাদের উন্নয়ন ও কর্ম পরিকল্পনার কথাও জানান তিনি। এবছর 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠান জাতীয় মৎস্য পদক পেয়েছে। এর আগে পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। এরপর কটিয়াদি কাপ হ্যাচারিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। জ্বালানি সংকট সমাধানে 6 মাস বা 1 বছর নয়, কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিদ্যুৎ, গ্যাস ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়, তাই জ্বালানি সংকট সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। রোববার দুপুরে রাজধানীর এক হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত বিনিয়োগকারীর আস্থায় নীতিগত সংস্কার বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। অর্থনীতিতে গতি ফেরাতে সংস্কার আর নানা উদ্যোগের কথা বলা হলেও কাঙ্ক্ষিত গতি নেই বিনিয়োগে। নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিতে এখনও দ্বিধায় দেশি বিদেশি উদ্যোক্তারা। ব্যবসায়ের চড়া ব্যয়, ঋণের সুদহার সহ নানান জটিলতার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে চলমান জ্বালানি সংকট। সব মিলিয়ে থমকে আছে বিদেশি বিনিয়োগ। তবে সংকট কাটানো গেলে বিদেশি বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। রোববার রাজধানীর একটি হোটেলে অ্যামচেম আয়োজিত বিনিয়োগকারীর আস্থায় নীতিগত সংস্কার বিষয়ক সেমিনারে এমন কথাই বলেন বক্তারা। Both of these areas are very strong. It's very encouraging, Honorable Chief Guest, that you have mentioned that the international benchmark could be pursued. সেমিনারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে 2 বছর সময় লাগবে। Everybody spoke about the power and the gas, and we are in this kind of problem. I have to admit that again, it's all inherited from the past. Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. মন্ত্রী জানান, ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ডিরেগুলেশন বাস্তবায়ন, কর ব্যবস্থার সংস্কার, অনলাইন সেবা নিশ্চিত ও বন্দর কাস্টমসের জটিলতা কমাতে কাজ করছে সরকার। The changes we have been asking for on the tech sector, on the ICT sector, has all been met within the 2 months of the government. That shows where the current government is, where it is going on the tech sector, ICT sector, AI included. দেশের পুঁজিবাজার বর্তমানে ভালো অবস্থানে আছে জানিয়ে মন্ত্রী বলেন, জেপি মর্গান ও গোল্ডম্যান স্যাক্সের মতো বিদেশি প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী। We are trying to do everything. সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।
দেশে চলমান গ্যাস সংকটে তৈরি পোশাক খাতে শিল্প উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি আমদানি নির্ভরতার কারণে সরকারের ব্যয় বাড়ছে। এজন্য জ্বালানি ব্যয় ও কার্বন নিঃসরণ কমাতে কারখানায় টেকসই প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বিকল্প নেই বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এক্ষেত্রে সরকারি নীতি সহায়তার পাশাপাশি অর্থায়নের জটিলতা ও ভ্যাট ট্যাক্স কমানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী সহ খাত সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। দেশের তৈরি পোশাক খাতের উৎপাদন পর্যায়ে কার্বন নিঃসরণ কমিয়ে আনার করণীয় নিয়ে এই সেমিনার, যেখানে বিদ্যমান জ্বালানি সংকট কাটিয়ে ওঠা ও ব্যয় সাশ্রয় করতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। মেশিন রিপ্লেসমেন্টের দিকে আগাই, তাহলে আমরা অনেক অ্যামাউন্ট অফ এনার্জি কস্ট সেভ করতে পারবো। সেমিনারে সিপিডির পক্ষ থেকে বলা হয়, তৈরি পোশাক শিল্প খাতে গ্যাস নির্ভর বয়লারের পরিবর্তে বৈদ্যুতিক বয়লার ব্যবহারে 15% পর্যন্ত জ্বালানি ব্যয় সাশ্রয় করা সম্ভব। গ্যাস আপনারা এই মাত্রা আগামী দিনে পাবেন না। সুতরাং আগামী দিনে যদি আমাদের কাছ থেকে পলিসি সাজেশন চান, তাহলে ইলেকট্রিক বয়লারের জন্য যদি সাবসিডির অনুরোধ থাকে আপনাদের, আমরা সেটা সরকারকে করতে পারি। এর ফলে প্রায় 10 থেকে 17% আপনাদের এনার্জি সেভিংস হবে। খাত সংশ্লিষ্টরা বলেন, দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে যেতে হবে। তবে এক্ষেত্রে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স ও অর্থায়নের জটিলতার কথা বলেন তারা। প্রতিদিনই কোনো না কোনোভাবে কোনো মন্ত্রী বলতেছেন যে আমরা কিন্তু সোলারের উপর ট্যাক্স ফ্রি করে দিয়েছি। আসলে কি সত্য ঘটনা? সত্য না। এই জায়গাগুলো কেন আমরা বুঝতে পারছি না? আমার যেটা মনে হচ্ছে যে প্রাইমারি লিমিটেশনটা হচ্ছে আমাদের we need more organizations like ITCOL, we need more funds like Bangladesh Bank. ব্যবসায়ীদের মতে আগামীতে রপ্তানিকারকদের চাহিদা অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে যেতেই হবে। তবে এ খাতে অতিরিক্ত বিনিয়োগ করতে হয় বলে আগ্রহ দেখান না শিল্প মালিকরা। তার জন্য রিনিউয়েবল এনার্জি পলিসিগুলো ঠিকভাবে করা হচ্ছে না। তো আমার রিনিউয়েবল এনার্জি যদি 3 টাকা হয় আর আমার নর্মাল কোল ফায়ার কার্বন এমিশন এনার্জি যদি সস্তা হয়, who will set up? আপনি যদি ব্যাংকে যান, যে গ্রিন ফান্ডের কথা বলেন, বলো যে তো বাংলাদেশ ব্যাংকের পারমিশন পাইতে গেলে 6 মাস লাগবে, তাহলে 6 মাস টাকাটা আপনার 30% ইন্টারেস্টে নিতে হবে। দেন যদি ওই ফান্ডটা পান, তাহলে ওইটা ওইখানে রিপ্লেস করে দিব। জ্বালানি খাতের জন্য একটি ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করে জ্বালানি সংকট নিরসনের সময় উপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সেমিনারে। আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা চাইবো যে এই কমিটি জরুরি যে সমস্ত অপারেশনাল ডিসিশনগুলো। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বাড়লেও এখনও রাজধানীতে সংকট কাটেনি। এখনও দীর্ঘ লাইনে থেকে জ্বালানি সিএনজি নিতে হচ্ছে যানবাহন চালকদের। তবে প্রেশার না থাকায় মিলছে না প্রয়োজনীয় গ্যাস। আবার অনেক এলাকার বাসা বাড়িতে জ্বলছে না চুলা। পেট্রোবাংলার তথ্য মতে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা 380 থেকে 400 কোটি ঘনফুট। কিন্তু স্বাভাবিক সময়েও জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব হয় সর্বোচ্চ 260 থেকে 270 কোটি ঘনফুট। ফলে সাধারণ সময়ে প্রতিদিন অন্তত 130 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যায়। সম্প্রতি মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জি দুটি এলএনজি টার্মিনালের যান্ত্রিক বিভ্রাট ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংকট আরও তীব্র রূপ নেয়। ত্রুটি সারিয়ে এই দুটি ভাসমান টার্মিনালের মধ্যে বর্তমানে সামিট থেকে দৈনিক 460 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে মিলছে দৈনিক 300 মিলিয়ন ঘনফুট। কর্তৃপক্ষের দাবি, আগামী 19 আগস্টের মধ্যে দুটি টার্মিনাল থেকে 1100 মিলিয়ন ঘনফুট সক্ষমতার পুরোটাই জাতীয় গ্রিডে দেয়া সম্ভব হবে। সরকারি তথ্য মতে গ্যাসের সরবরাহ বাড়লেও তার প্রভাব রাজধানীতে পৌঁছায়নি। 4 দিন সমস্যার সমাধান ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। এই কিছু গাড়ি মনে করেন ভিআইপি 2 নম্বরে করে ঢুকাইয়ে দেয় এখানে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত প্রেশার না থাকায় চাহিদা মতো গ্যাস পাচ্ছে না চালকরা। গ্যাসের তো প্রেশারই নাই, তাও মনে হয় 50 টাকা ঢুকনি আর কোনো শিওর নাই। 2-3 ঘন্টা লাগে একটা গ্যাস নিতে, তারপরে তো 2 টিপ নেওয়ার পরে ফেরা শেষ। গত রাতকে 7টা থেকে দাঁড়াইছিলাম, 11টা পর্যন্ত ছিলাম, পরে চলে গেছি। প্রেশার নাই পাম্পে, পরে চলে গেছি। সড়কের ভোগান্তির পাশাপাশি বিভিন্ন এলাকা বাসাবাড়িতেও জ্বলছে না চুলা, কোথাও কোথাও একেবারেই নেই গ্যাস। ভোগান্তি নিরসনে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গেল অর্থ বছরে জ্বালানি আমদানিতে বাংলাদেশ ব্যয় করেছে প্রায় $11 বিলিয়ন। এই ব্যয় আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, চাহিদার পাশাপাশি দাম বাড়ার কারণেই আমদানি ব্যয় বেড়েছে। বিশ্ববাজারে অস্থিরতা স্থায়ী হলে ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।
একদিকে জ্বালানি সংকট, সরবরাহের অনিশ্চয়তা, অন্যদিকে আমদানির চাপ। সংকট সামাল দিতে একের পর এক বড় আমদানির সিদ্ধান্ত নিচ্ছে সরকার, অথচ সংকট কাটছে না, বরং বাড়ছে আমদানি ব্যয়, চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রা বাজারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2025-26 অর্থ বছরে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে গুনতে হয়েছে রেকর্ড $10.63 বিলিয়ন, যা আগের অর্থ বছরের তুলনায় 107% বেশি। আগের অর্থ বছরে এই ব্যয় ছিল $5.14 বিলিয়ন। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং দেশে চাহিদা বেড়ে যাওয়ায় জ্বালানি আমদানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিরাজ করলে দাম আরও বাড়ার পাশাপাশি আমদানি ব্যয়ও বাড়বে। টাকার অঙ্কে এটা খুব বেড়েছে, কারণ আমাদের ক্রাইসিসের কারণে ইরান আমেরিকা ইসরায়েল এই যুদ্ধের কারণে আমাদের গ্যাসের প্রাইসিস পেট্রোলিয়াম প্রোডাক্টের প্রাইস অসম্ভব বেড়েছে। টাকার অঙ্কে ওটা বেড়ে গেছে, কিন্তু পরিমাণে আমরা খুব বেশি আমদানি করি। সো ক্রাইসিসটা হচ্ছে ওইখানে ক্রাইসিস, এবং এই চাপ কুলানো গভর্নমেন্টের জন্য খুব কঠিন হয়ে যাবে। এবং আপনারা দেখছেন গভর্নমেন্ট এটা প্রেডিক্ট করেছিল, যে কারণে প্রায় $2.5 থেকে $3 বিলিয়ন কিভাবে ধার করা যায় তার জন্য গভর্নমেন্ট কিন্তু শুরুতেই কাজ করেছে, কারণ সে জানে যে এটা ভয়ঙ্কর একটা প্রেশার পড়তেছে তার। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে শুধু আমদানি বাড়িয়ে জ্বালানি সংকট মোকাবেলা করা টেকসই সমাধান নয়। দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। আমরা আমাদের আসলে এই পাওয়ার এবং এনার্জি সেক্টর নিয়ে আমরা খেলা করছি। আমরা প্রচুর ক্যাপাসিটি তৈরি করেছি, কিন্তু জ্বালানি নেই। তাহলে একদিকে এনার্জি এফিসিয়েন্সি, আমাদের গ্যাসের উপরে ডোমেস্টিক গ্যাসের উপরে আহরণ বাড়াতে হবে, আর 3 নম্বরটা হচ্ছে যত দ্রুত সম্ভব এবং যত বেশি সম্ভব নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। অপরিশোধিত তেলের তুলনায় পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের দাম বেশি হারে বাড়ায় জ্বালানির আমদানি ব্যয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে গ্যাস ওয়েল, ডিজেল ও জেট ফুয়েলের মতো পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের গড় আন্তর্জাতিক দাম 17.6% বেড়ে টন প্রতি $835 দাঁড়িয়েছে। 2025-26 অর্থ বছরের জুলাই-মার্চ সময়ে বাংলাদেশ 57,40,000 টন জ্বালানি আমদানি করেছে, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল 50 লাখ টন। আমদানি করা জ্বালানির মধ্যে ছিল ডিজেল, অপরিশোধিত তেল, ফার্নেস ওয়েল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল ও বেস ওয়েল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের হিসেবে 2025-26 অর্থ বছরে দেশে জ্বালানির চাহিদা ছিল প্রায় 74 লাখ টন। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। লাইসেন্সের টাকা জমা দেওয়ার পর নির্ধারিত সময়ে ট্রেড লাইসেন্স না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। একই সঙ্গে নবায়ন ফি কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। ব্যবসায়ীদের হয়রানি কমাতে ট্রেড লাইসেন্স নবায়ন সেবা সহজ ও অনলাইন ভিত্তিক করার উদ্যোগ নিয়েছে ঢাকা চেম্বার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ দলিল ট্রেড লাইসেন্স। তবে নবায়নে কাগজপত্রের জটিলতা, তথ্যের ঘাটতি এবং বারবার অফিসে যাওয়ার ভোগান্তি নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ব্যবসায়ীদের। এবার এই সেবা সহজ অনলাইন ভিত্তিক করার উদ্যোগ নেওয়া হলো। রোববার ঢাকা চেম্বারের আয়োজনে স্থানীয় ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা, যানজট ও ট্রেড লাইসেন্সের সেবা নিয়ে মতবিনিময় সভায় এই উদ্যোগের কথা জানানো হয়। সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রতি ট্রেড লাইসেন্স 2 থেকে 2,500 টাকা করে বৃদ্ধি করেন, এটা আমাদের জন্য কিন্তু একটা বোঝা হয়ে যাচ্ছে। ম্যান্ডেটরি করে দিবেন, বায়ার এবং সেলার সে তার ওয়েটটা জানি দেখতে পারে। নতুন ব্যবস্থায় ট্রেড লাইসেন্স নবায়নের প্রয়োজনীয় তথ্য, দিক নির্দেশনা ও সরাসরি সহায়তা পাবেন ব্যবসায়ীরা। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে নিজেরাই যাতে সহজে সেবা নিতে পারেন সেই সক্ষমতা তৈরির লক্ষ্য রয়েছে বলে জানান ডিসিসিআই সভাপতি। ঢাকা চেম্বার বিশ্বাস করে একটি আধুনিক ও ব্যবসা বান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নাগরিক ও ব্যবসায়িক সেবার ডিজিটালাইজেশন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরো কার্যকর ও ব্যবসা বান্ধব সেবা প্রদানের পথ সুগম করবে বলে আমরা আশা রাখি। এদিকে লাইসেন্সের টাকা জমা দেওয়ার পরও নির্ধারিত সময়ে সেবা না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। লাইসেন্স জমা দেয় 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেক সময় পায় না, বা বলে কালকে আসেন, পরশু আসেন। আমি বলছি না, একে দিনেরটা দিনে লাইসেন্স দিতে হবে। এই ব্যাপারে আমি আপনাদের সামনে বলে গেলাম, যদি এই ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে, যে অফিসার করছে, যে সেকশন করছে, আপনারা দয়া করে আমার কাছে রিপোর্ট করবেন, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে যানজট নিয়ন্ত্রণেও কাজ করছে পুলিশ বলে জানিয়েছে ডিএমপি। যন্ত্রচালিত যে রিক্সা, এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।
ইতিমধ্যেই সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন সংস্থাকে নিয়ে আমাদের বৈঠক হয়েছে এবং আশা করি একটা সুস্পষ্ট নীতিমালা আসবে যার মাধ্যমে আগামীতে আপনারা এটা সফল দেখবেন। অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং ট্রাফিক ক্যামেরা সচল করার উদ্যোগের কথাও জানিয়েছে ডিএমপি। গুরুত্বপূর্ণ এটা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। নৌ পরিবহন খাতকে আগের সরকারের দলীয়করণ ও প্রভাবমুক্ত করে একটি স্বচ্ছ বৈষম্যহীন কাঠামো গড়ে তোলার অঙ্গীকার করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আগারগাঁও নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার যেভাবে নিজস্ব মতাদর্শের লোক দিয়ে খাতকে কুক্ষিগত করে রেখেছিল, সেখান থেকে বের হয়ে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সরকারের প্রথম 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবেই মূলত প্রযুক্তি ভিত্তিক এই প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। যিনি বিএনপির যদি কোনো সংসদ সদস্য থাকেন তিনিও যে সুবিধা পাবেন, যিনি ভিন্ন মতের আছে তিনিও সুবিধা পাবেন, যিনি কোনো মতের না শুধু ব্যবসায়ী, যিনি তার জীবনের হয়তো সবটুকু সঞ্চয় এখানে ইনভেস্ট করে সে একটু সৎ পথে ব্যবসা করতে চায়, তিনিও সমান সুযোগ পাবেন। এটাই তো আমরা চালু করতে চাচ্ছি। দেখছেন দেশ বাণিজ্য, ফিরছি বিরতির পর। দেখছেন দেশ বাণিজ্য। গেল 6 মাসে দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় স্বল্প সময়ে সব পক্ষকে যুক্ত করে 9,38,000 কোটি টাকার বাজেট প্রদান ছিল বড় চ্যালেঞ্জ। ব্যাংকের তারল্য সংকট মোকাবেলা করে মূল্যস্ফীতি কমিয়ে আনায় অনেকটা সফল ছিল সরকার। জ্বালানির দাম না বাড়িয়ে সংকট মোকাবেলায় দক্ষতাও কম নয়। বিশ্লেষকদের মতে প্রতিশ্রুতি অঙ্গীকারের 31 দফা বাস্তবায়নে আন্তরিক সরকার, তবে চ্যালেঞ্জ আছে বিনিয়োগের স্থবিরতা কাটিয়ে বাজেট বাস্তবায়নে রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন করা। কেমন ছিল সরকারের 6 মাসের অর্থনীতি, জানাচ্ছেন আরাফাত ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে গত 16 ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণের পর 180 দিন পার করল সরকার। এ সময়ে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা সহ আর্থিক খাতের সংস্কার বাস্তবায়নে ছিল বিশেষ অগ্রাধিকার। শপথ করিতেছি যে ইশতেহার বাস্তবায়নে সরকার গঠনের প্রথম 3 মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু করা সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা খাতের উদ্যোগ সাড়া ফেলে। কৃষকদের জন্য মওকুফ করা হয় 10,000 টাকা পর্যন্ত ঋণের সুদ হারও। কৃষক কার্ডের সুবিধাটা পৌঁছে যাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকার 9,38,000 কোটি টাকার বড় অঙ্কের বাজেট ঘোষণা করে, যার মূল লক্ষ্যই ছিল অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা। সংসদে পাশ করা হোক। এই সময়ে ব্যাংকিং ও আর্থিক খাতের স্থিতিশীলতা এবং শৃঙ্খলা ফেরাতে তারল্য সংকট কমিয়ে আনা সহ খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করা ও দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন সহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার মতো বেশ কিছু পদক্ষেপও দেখা যায়। এছাড়া রমজানের নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সহ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে বর্তমানে 8.32% নামিয়ে আনা সরকারের অন্যতম বড় সাফল্য। পাশাপাশি এনবিআর সংস্কার ও রাজস্ব আদায় বাড়াতে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হয়। সরকারের প্রতিশ্রুতির মধ্যে অগ্রাধিকার ছিল বিনিয়োগ বাড়িয়ে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা। সেই লক্ষ্যে প্রথম 6 মাসে ওয়ান স্টপ সার্ভিস সহজ করতে বিডা ও বেজা সহ বিভিন্ন বিনিয়োগ সংস্থাকে একীভূত করার নীতিগত পদক্ষেপ গ্রহণ করে। সরকারের এই 6 মাসে অর্থনৈতিক বাস্তবতায় বড় ধরনের অগ্রগতি না হলেও সময়ের সাথে প্রত্যাশা পূরণের আশা ব্যবসায়ীদের। 6 মাসে কোনো পরিবর্তন হয়ে গেছে এটা ভুল বলা হবে। যেটা হয়েছে সেটা হচ্ছে সরকারের, বিশেষ করে সরকার প্রধানের বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান সরকার প্রথম 6 মাসে নানামুখী সংকট মোকাবেলায় যেমন সাফল্য দেখেছে, তেমনি আগামী দিনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ভঙ্গুর অর্থনীতির জায়গায় কিছু ধনাত্মক পরিবর্তন শুরু হয়েছে। এখন শুরু হওয়াটা মানে সে কাজ করবে না, তার জন্য কাজ করে ধরে রাখতে হবে। সেই ধরে রাখাটাই হচ্ছে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। প্রায় 23 লাখ কোটি টাকার মতো ঋণের বোঝা আছে, তো আর উপরে যদি আরো বোঝা বাড়তে থাকে তাহলে কিন্তু দেশের ভবিষ্যতের জন্য ভালো নয়। তো সুতরাং এখন আমাদের রেভিনিউ কালেক্ট করাটা এখন সরকারের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। তবে সরকারের আগামী 4.5 বছরের সামষ্টিক অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতার উপর, এমনটাই মত বিশ্লেষকদের। দেশের মধ্যে একটা পজিটিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট থাকতে হবে।
নানা চড়াই উতরাই পেরিয়ে প্রথম 6 মাস অতিবাহিত করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এ সময়ে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন ছিল অন্যতম অগ্রাধিকার। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে নানা সংকটের মধ্যেও পড়তে হয়েছে। আগামী দিনে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ জ্বালানি সংকট নিরসন করে বিনিয়োগ বাড়ানোই প্রধান চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগ এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 15 আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 23 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই পিএলসি। প্রতিষ্ঠানটির এনআরবি বিজনেস বিভাগ চিফ টেকনোলজি অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 12 আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 21 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।